তো আমাদের কাগজে কলমে এই সংগঠন আগে ছিল না, আর আজকেও নেই, আগামী দিনও থাকবে না। একটা সময় কিন্তু এই বৈষ্ণব রামকৃষ্ণ ঘোষের শিষ্য কিন্তু শুধু আমরা বৈষ্ণব যারা, আমরা গৃহবাসী বৈষ্ণব ছাড়াও অন্যরাও ছিল, অন্য পদবী যারা দাস পাল দেব বিভিন্ন পদবী। হ্যাঁ, তো আমাদের হিন্দু সমাজের যত পদবী আছে সবাই ছিল। যে অনেক সময় বৈষ্ণব সমাজের নাম শুনলে বা বৈষ্ণব যখনই সম্প্রদায় বা জাত এই নামটা শুনে অনেক মানুষ ভয়ে একেবারে ভীত হয়ে যায়। এটা যদি বলি, এটার শিকার আমি নিজেও। আচ্ছা, আমিও একটা আপনাকে আপনার বাতায়নের মাধ্যমে বলতে চাই, আমার একজন প্রার্থী আছে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি সমর্থন করি। নমস্কার, আমি রুবেল দাস, আপনারা দেখছেন বাতায়ন ডিজিটাল। আজকে আমাদের অনুষ্ঠানের মুখ্য অতিথি হচ্ছেন মিস্টার ভূপেন্দ্র বৈষ্ণব, স্টেট কাউন্সিল মেম্বার, এবং আমরা জানতে পারি যে স্টুডেন্ট লাইফ থেকে উনি বিদ্যার্থী মোর্চার সঙ্গে জড়িত ছিলেন, তারপরে এবিভিপির সঙ্গে দীর্ঘকাল ছিলেন, বর্তমানেও আছেন। এবং আমরা একটা কথা জানতে পারি যে উনি একজন কট্টর হিন্দুত্ববাদী। এটা আমাদের মানে খুব গর্বের বিষয়। যাই হোক, তার পরবর্তী সময়ে আরএসএস আইটিসির 1991-তে এর পরবর্তী সময়ে তিনি জড়িত ছিলেন। এর পরবর্তী এবং সর্বোপরি একজন বিজেপি সদস্য হিসাবে তিনি আছেন। তো আমি স্যারকে আমাদের আজকের অনুষ্ঠানে অসংখ্য স্বাগত জানাই, এবং আমাদের এত ব্যস্ততার মধ্যে আমাদের যে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, আবারও স্বাগত। নমস্কার, বাতায়ন ডিজিটাল চিফ এডিটর মহোদয়কে, সঙ্গে বাতায়ন ডিজিটালের সমস্ত দর্শক বৃন্দর প্রতি রইল আমার মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা। সেই সঙ্গে বিহু এবং এই অঞ্চলে আরও অন্যান্য আদিবাসীদের আছে টুসু উৎসব। এই উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে, যাবতীয় উৎসব উপলক্ষে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু উনি যেগুলোর সঙ্গে জড়িত আছেন আমি একটু আগে আপনাদেরকে জানালাম, তো সেই আপনারা হয়তো আইডিয়া করতেই পারছেন যে আজকে আমাদের যে প্রশ্ন উত্তরগুলো কোন ধারায় যেতে চলেছে। আপনারা শুধু সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো আমি স্যারের কাছ থেকে প্রথমেই যে জিনিসটা আমি জানতে চাই, আপনি কিন্তু বৈষ্ণব সমাজ নিয়ে পুরোপুরি কাজ করছেন কিন্তু, হ্যাঁ, এবং এই বৈষ্ণব সমাজ আপনি একজন নিযুক্ত সভাপতি। এটা কি বরাকবেলির মধ্যে নাকি? হ্যাঁ, বরাকবেলি ভিত্তিক। তো আপনি একজন সভাপতি হিসাবে আপনি যখন সভাপতি পদে সিলেক্ট হলেন, তার পরবর্তীতে আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতে চান। তো অ্যাকচুয়ালি বৈষ্ণব সমাজ উন্নয়ন পরিষদ আমাদের এটা বরাক ভিত্তিক বলতে পারেন বা আসামেরও বলতে পারেন, যেহেতু বৈষ্ণব যে সম্প্রদায় আমাদের যেটা একটা পরিচিত আছে, ব্যতিক্রমী পরিচিত। তো এটার মধ্যে সিংহভাগ যারা বসতি করে আছেন বরাকবেলিতে আছেন, আসামের বিভিন্ন জেলায়ও আছেন, তেজপুরে আছেন, নোয়াগাঁওতে আছেন, বরপেটায় আছে, শিবসাগরে আছে, জোরহাটে আছে বিভিন্ন জায়গায়। তাও আমরা সংখ্যা যেহেতু বেশি বরাকবেলি, তো আমাদের এর আগেও আমি কিন্তু কার্যকরী সভাপতি হিসাবে 2 টার্ম কাজ করেছি। আচ্ছা, হ্যাঁ, তো এইবার আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব আমার সর্বোপরি দিয়ে আমি সমাজের হিতে কাজ করার জন্য। আচ্ছা, তো আমি যদি জানতে চাই যে এই সংগঠনটার আসল উদ্দেশ্যটা কি, একদম যদি সংক্ষেপে কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি সংগঠনটার যদি আমি বলি, বয়স হবে হয়তো 35 থেকে 40 বছর, 35ই ধরে নেন, 40 বছর থেকে সংগঠনটা চলছে। এই সংগঠনটা অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি বৃহত্তর যে সনাতনী ধর্মাবলী যারা আছি, আমরা তো এর বাইরে না। তো আমাদের এই অঞ্চলে বা অনেক জায়গায় আছে কিছু সম্প্রদায় ভিত্তিক থাকে, নাথ সম্প্রদায়, পাটনি সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, এরকম থাকে। তো আমরা যদি লক্ষ্য করে থাকি, আমরা আর্থসামাজিক দিক থেকে অনেক পিছিয়ে পড়ে আছি। শিক্ষা সংস্কৃতি, শিক্ষা দীক্ষা নিয়ে আমরা এই অঞ্চলে একটু আমরা পেছনে আছি। তার দিকে কিভাবে এই থেকে আমাদের উত্তরণ ঘটে সমাজের, মূলত সংগঠনটির সেই দিকটাই হচ্ছে মুখ্য লক্ষ্য। আচ্ছা, তো এটা মোটামুটি কখন থেকে স্টার্ট হয়েছে?
ওই যে বললাম ধরুন 35 বছর আচ্ছা, আগের থেকে অনুমানিক, তখন আমি হয়তো সক্রিয়ভাবে ছিলাম না, আচ্ছা তো আমি সালটা আমার এই মুহূর্তে সঠিক আচ্ছা, আচ্ছা। নির্ধারণ করা সম্ভব হবে না। আচ্ছা, তারপরে আমরা অনেক সময় দেখি অনেক সংগঠন আছে, অনেক এনজিও অনেক অনেক কিছু বর্তমান সময়ে দেখা যায়, কিন্তু এগুলো অনেক সময় মানে কাগজ কলমেই থাকে। আমরা অনেক সময় দেখি অনেক আজকালকে ফেসবুক খুললেও অনেক কিছু দেখা যায়, কিন্তু এটা কতটুকু মানে সঠিক বা আদৌ কি সেটা বাস্তবায়িত হচ্ছে, এই ব্যাপারে যদি কিছু বলতে চান। আমাদের যে সংগঠনটা বৈষ্ণব সমাজ উন্নয়ন পরিষদ দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কাজের সাফল্য হয়তো আমাদের আশানুরূপ না হতে পারে, তো আমাদের কাগজে কলমে এই সংগঠন আগে ছিল না, আর আজকেও নেই, আগামী দিনও থাকবে না। আচ্ছা, তো যে আপনি বৈষ্ণব সমাজের সংস্কৃতি, তাদের ঐতিহ্য নিয়ে যদি দু চারটি কথা যদি আমাদেরকে কিছু বলতে চান। আমাদের বৈষ্ণব সমাজের আমি খুব বেশি বলি, যদি আমি অনেক জানি, কারণ এই দিকে আমি বিশেষজ্ঞ না, তাও আমি বলছি। আমাদের যে বৈষ্ণব সমাজ মূলত রামকৃষ্ণ গোস্বামী আজ থেকে আপনার 448 বছর আগে, অর্থাৎ এই আগামী মাঘী পূর্ণিমাতে ওনার জন্ম মহোৎসব আমরা প্রত্যেক বছর পালন করি, এই বছর আমরা পালন করব। তো সেই অনুযায়ী 448 বছর, তো উনি একজন সাধক ছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো উনার মাধ্যমেই এই বৈষ্ণব ধর্ম, আমাদের যে বৈষ্ণব বলতে বিভিন্ন ধরনের মতাদর্শ বা বিভিন্ন কি বলবো প্রবর্তক আছেন, তো উনি হচ্ছেন আমাদের যে বৈষ্ণব। এই বরাকবেলিতে আপনারা যারা আমাদের বা কাঠিগড়া কালাইনে যারা দেখছেন, ওনাদের আমরা কিন্তু রামকৃষ্ণ গোসাইয়ের প্রবর্তিত যে মতবাদ আমরা ফলো করি, অনুসারী আমরা। তো এই ভারত, অখণ্ড ভারতে তখনের সময় আজ থেকে আপনার 300-400 বছর আগে 360টি আখড়া ছিল আমাদের। কিন্তু আখড়া বলতে আমাদের যে রীতিনীতি, আচার অনুষ্ঠান যেগুলো হয়, জন্ম মৃত্যু বিবাহ যেগুলো, এগুলো সম্পূর্ণ বৈষ্ণব মতবাদের মধ্যে হয়, এবং সেটা হচ্ছে যে রামকৃষ্ণ গোসাইয়ের মতবাদের মাধ্যমে। তো সেই পরিচালনার জন্য গোটা সমাজকে, বা একটা সময় কিন্তু এই বৈষ্ণব রামকৃষ্ণ গোসাইয়ের শিষ্য কিন্তু শুধু আমরা বৈষ্ণব যারা, আমরা গৃহবাসী বৈষ্ণব ছাড়াও অন্যরাও ছিল, অন্য পদবী যারা দাস, পাল, দেব, বিভিন্ন পদবী। হ্যাঁ, তো আমাদের হিন্দু সমাজের যত পদবী আছে সবাই ছিল, আজকের দিনও আছে। তো দেশভাগের ফলে কি হয়েছে, আমাদের যে রামকৃষ্ণ গোসাইয়ের যে বৈষ্ণব, যেটা আমাদের ঐতিহ্য, আমরা অনেকটা এই ঐতিহ্যের দিকে আমরা অনেকটা ম্লান হয়ে গেছে। কারণ দেশভাগের ফলে সিংহভাগ বর্তমান বাংলাদেশে আছে। যেমন বিতঙ্গলের বড় আখড়া, এটা ঐতিহাসিক একটি আখড়া। সেই আখড়ায় আপনার আগের দিনে বলতো 20, অর্থাৎ আমরা 20 নাম্বারস 20 বলা হতো। 6 কুড়ি বাবাজি ছিল, অর্থাৎ 6 কুড়ি সেবাই ছিল, 6 কুড়ি ভবন ছিল, ওনাদের বাসগৃহ ছিল 6 কুড়ি, অর্থাৎ 120। এবং 6 কুড়ি 120 ওনাদের স্নান করার ঘাট ছিল, বর্তমানে বিদ্যমান আছে, যা বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে। এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে আছে ত্রিপুরা রাজ্যে আগরতলার রাজধানীর পাশেই আপনার ইউনিভার্সিটির পাশে একটি আমাদের রামকৃষ্ণ গোসাই আখড়া আছে। আমি বিগত 24-এর 31 ডিসেম্বর এখানে আমি দর্শন করলাম। তো পশ্চিমবঙ্গে আছে, হ্যাঁ, ভারতের অন্যান্য রাজ্য আছে, বৃন্দাবনেও আছে আমাদের। হ্যাঁ, তো ঐতিহ্য বলতে গেলে আপনাদের ইন্টারভিউতে আমি যতদূর জানি আরো লম্বা হয়ে যাবে, এবং আমার থেকেও ভালো এই ব্যাপারে বলার জন্য আমাদের যারা এই ধর্মগুরু আছেন, বৈষ্ণব, যাই হোক রামকৃষ্ণ গোসাই যারা মানে সেবাই যারা আখড়া আচারী যারা আছেন, ওনারা আরো বেশি বলতে পারবেন। তো আর আরেকটা কথা না বলে পারছি না, যেটি হলো মানে বৈষ্ণব সমাজ কি মানে বাংলাদেশ থেকেই এসেছে পুরোপুরি, নাকি আমাদের ভারতেও আগে ছিল? আমরা এই কথাটা যদি বলি, বাংলাদেশ থেকে আসেনি, কারণ একটা সময় 1947 আগে একই দেশ ছিল। 1971-এর আগে আবার বিভাজিত হলো, হয়েছে। তো বারবার বিভাজনের ফলে আমরা হয়তো উদ্বাস্ত বা এই মানে বিভাজনের যে শিকার, বিশেষ করে আমরা এই অঞ্চলের যারা আছে, অনেক আছে, অনেক কিছু কিছু আছে। যেমন একটা পরিবার আছে আমার জানা মতে তেজপুরে, 1928 বা 29 সালে এখানে তারা বসবাস করছে তেজপুরে একটা ভূমি। আমি জাস্ট এটা উদাহরণের জন্য আমি বললাম। আদারওয়াইজ বেশিরভাগ মানুষ কিন্তু আমরা দেশভাগের বলি।
এটা অকপটে স্বীকার করতে হয়। আচ্ছা, তো যে কথাটা যে আপনি বললেন যে বাংলাদেশ থেকে বা আগে তো অখণ্ড ভারত ছিল, এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে হয় কি, মানে আমি যে জায়গায় থাকি আমাদের ওখানেও আশেপাশে অনেক বৈষ্ণব মানুষ আছে, যদি ওরা শান্তশিষ্ট ভালো আমাদের সঙ্গে একাত্মবোধ করে, কিন্তু তারপরেও আমি একটা জিনিস দেখতে পারি যে অনেক সময় বৈষ্ণব সমাজের নাম শুনলে বা বৈষ্ণব যখনই সম্প্রদায় বা জাত এই নামটা শুনে অনেক মানুষ ভয়ে একেবারে ভীত হয়ে যায়। এটা যদি কিছু বলতে চান, মানে এত ভয়, মানে আমি নিজেও বুঝতে পারি না অনেক সময়, মানে বৈষ্ণব মানে আমার সঙ্গে একটা, আমরা একসঙ্গে ছিলাম ইউনিভার্সিটিতে একসঙ্গে, কিন্তু ওর সঙ্গে বেশি কেউ মিশতো না, আমি বিন্দাস থাকতাম। কারণ কি, আমাদের বাড়িতেও মানে আমাদের আশেপাশে এরকম মানুষ অনেক আছে, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু ওদের মনে একটা ইয়ে ছিল, না ওর সঙ্গে বাবা আমি মিশবো না। এই কারণটা যদি কিছু বলতে চান। অ্যাকচুয়ালি কি বলবো, এটা যদি বলি, এটার শিকার আমি নিজেও। আচ্ছা। হ্যাঁ, নিজেও আমি এই জায়গায়, যে জায়গায় আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এই জায়গায় আমি 86 থেকে এই আমাদের এই বাড়িটা নেওয়া, এবং 90 থেকে আমি এখানে বসবাস করছি। আচ্ছা। তো অনেক ঘাত প্রতিঘাতের শিকার আমিও হয়েছি। তো বিশেষ করে আরো আশেপাশের, আমি যে অঞ্চলে বসবাস করছি আমার সম্পর্কে এটা সবারই ধারণা আছে। আর একটা আমি যেটা উপলব্ধি করতে পারি, এটা কি হয়েছে, আমাদের যে ভাষাগত অ্যাপ্রোচ যেটা, হ্যাঁ, এটা অনেকটা এখানে স্থানীয় যে অ্যাপ্রোচের ডেনার ডিফারেন্স। হ্যাঁ, আমি একটু আরেকটা কথা বলি, একদম এটা আপনিও পরীক্ষা, যে কেউ পরীক্ষা করে নিতে পারবে। আমি 2019 সালে আমি বাংলাদেশ ভ্রমণ করেছি। আচ্ছা। কারণ ওখানে অনেক আত্মীয় স্বজন আছে বা দেখার জন্য গিয়েছিলাম। তো আপনিও যদি যান, আপনি ওইদিকে আপনি পাসপোর্ট নিয়ে ঢুকে পড়লেন আপনার জকিগঞ্জ বা সুতারগান দিয়ে ঢুকুন, আপনি যখন ওই পারে যাবেন মনে হবে না আপনি করিমগঞ্জে আছেন নাকি জকিগঞ্জে আছেন। জকিগঞ্জে, হ্যাঁ। সিলেটে যান মনে হবে শিলচরে আছেন। হ্যাঁ। যত ওই দিকে যাবেন, ভৈরব দিকে যাবেন, তখন মনে হবে আপনার ভাষাগত অ্যাপ্রোচ গুলো একদম কট্টর বা একটু হার্ড। হ্যাঁ, অ্যাপ্রোচটা হার্ড। মানে আমরা বলি, দাদা একটু অল্প সাইড দেন, এই সরেন, ওইরকম ভাবে করলো, মানে সবাই এরকমই বলছে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই অঞ্চলে যারা মানে আমার এটা ব্যক্তিগত মতামত, কিন্তু কারণ বৈষ্ণব যে সবাই, অনেক সিলেট অঞ্চলের বৈষ্ণব আছে, অনেক একদম আপনার বর্ডার সংলগ্ন, অর্থাৎ 20-25 কিলোমিটার দূরে অনেক বসবাসকারী আছে। তো সিংহভাগ আমার একটা ব্যক্তিগত ধারণা, অনেকের এই অ্যাপ্রোচটাতে দেখে, মুখের ভাষাতে বা অ্যাপ্রোচটাতে দেখে হয়তো ভয় পায়, কিন্তু অন্তরটা এরকম না। হ্যাঁ, এরকম না। এটা আপনারা যদি একটু সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে এটা হয়তো এটার উত্তর পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা শুনলেন, তো আসলে এরকম কিছুই না, আমরা সবাই মানুষ, আমরা একে অন্যের সবসময় যাতে পাশে থাকি। যাই হোক, আচ্ছা, বৈষ্ণব সমাজের কিছু অংশের একটা অভিযোগ থাকে, একটা আমি মানে বাস্তবিক জীবনে যেটা আমি অনুভব করতে পারলাম, যে তাদের উন্নয়নের সঠিক সুবিধাটা তারা সমানভাবে পাচ্ছে না। আমাদের এখানেও আছে, আপনি আমাদের ওইখানে যাবেন, গেলে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন, আমার যতটুকু ধারণা, এবং অনেকেরই, এবং গোটা অঞ্চলে যতটুকু আছে আপনি একটু হয়তোবা শুনতে পারবেন যে তারা সমানভাবে সেই উন্নয়নের সুবিধাটা পাচ্ছে না। কেন তাদের এই অভিযোগ যে তারা কেন পাচ্ছে না সমানভাবে? আমরা অনেকটা কি হয়েছে, আগেই বললাম না, আমরা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়ে আছি, এটা স্বীকার করতেই হয়। তো আমরা যদি আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে সচেতনতা বৃদ্ধি হয়, হ্যাঁ, এটাও একটা যোগসূত্র। ইয়েস। তো আমাদের যদি সচেতন না হই, আমরা সাধারণ নাগরিক, সবাই নাগরিক, আমরা যদি নাগরিক হিসাবে আমরা করি, তাহলে বিভিন্ন ধর্ম, হিন্দু ধর্মের বাইরে তারাও নাগরিক, কিন্তু আমরা যদি সনাতন ধর্মের মধ্যে যারা আমরা আছি, এদের মধ্যে যদি আমরা তুলনা করি, আমরা পিছিয়ে আছি, এটা আগেও আমি বলেছি। তো আর সেটাকে আমি যদি বলি, মানে উন্নত করার কোনো উপায় যদি? হ্যাঁ, উন্নত হচ্ছে। আজকের দিনে আপনি দেখুন, শিক্ষাক্ষেত্রে মানে বিভিন্ন সরকারি বিভাগে চাকরি হচ্ছে। আমাদের আশেপাশে একটা পরিবার, মৌগ্রাম একটা পরিবার, এই 1 বছর আগে একটা আসামি পুলিশে চাকরি পেয়েছে, অতি সাধারণ। মানে ওদের পরিবারে কেউ কোনোদিন হয়তো ক্যাপিটাল সিটিতে যায়নি। আচ্ছা। হ্যাঁ, বা ওদের পরিবারের যে ইতিহাস ছিল, মানে এতই ইয়ে ছিল,
অর্থনৈতিকভাবে পিছপড়া ছিল। তো সেই পরিবার থেকে একটু সাহস জুগিয়ে পড়াশোনা করিয়েছে ছেলে মেয়েকে, তার সুফল পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি যেহেতু বৈষ্ণব সমাজ সংগঠন নিয়ে এতদিন ধরে আছেন, তার সঙ্গে আপনি একজন বিজেপির মেম্বার, একদম সক্রিয়ভাবে আছেন। তো আমি যদি একটি কথা জানতে চাই যে এই সংগঠনের সঙ্গে রাজনীতি কতটুকু জড়িত আছে? না দেখুন, এই সংগঠনটি সম্পূর্ণ একটি স্বতন্ত্র সংগঠন। আচ্ছা যে কোনো সামাজিক সংগঠন বা আমরা এনজিও যাই বলি, সেটা কোনো রাজনৈতিক আন্ডার হয় না। হ্যাঁ, আমি আমার পলিটিক্যাল ভিউ বিজেপি, আচ্ছা। হ্যাঁ, কিন্তু এটা স্বতন্ত্র সংগঠন, এটার সঙ্গে কোনো আমার দলীয় নেই। তবে একটা কথা ঠিক, 1991 থেকে যখন কাটিগড়াতে প্রথম বিজেপির বিধায়ক হয়েছিল কালীরঞ্জন দেব, উনি স্বর্গীয় বর্তমানে, এবং পরপর 3বার যে বিজেপির বিধায়ক হয়েছিল, এই বিজেপি বিধায়ক হওয়ার পরপর আসামে একটা তখন একটা রেকর্ড, আপনি গুগলে সার্চ করলে পাবেন, এটা একটা রেকর্ড হয়েছিল। তো উনার পিছনে, উনি যে 3বার জয়ী হওয়ার পিছনে বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের অনেক বড় ভূমিকা ছিল। বৈষ্ণব এবং কৈবর্ত সম্প্রদায়ের অনেক বড় ভূমিকা ছিল, সঙ্গে হিন্দু সম্প্রদায় ছিল। আমরা এই বলবো না যে এটা শুধু বৈষ্ণবরা জিতিয়ে দিয়েছে, সেরকম না। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, যারা এই অঞ্চলের আজকের দিনে আমরা 90+ হিন্দুরা বিজেপি করে, কিন্তু একটা সময় এই সংখ্যাটা ছিল না, কিন্তু বৈষ্ণবরা ঠিকই বিজেপি করতো। আচ্ছা। তো আরেকটা জিনিস দেখা যায় যে অনেক যারা বৈষ্ণব, যারা টাইটেল যাদের বৈষ্ণব লেখায়, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে ওরা বৈষ্ণব মানে নিজের পদবিটাকে ছেড়ে অনেকে দাস লেখাচ্ছে। অনেক সময় এটা দেখেছি, আমি নিজেও সেটা দেখেছি, আপনি হয়তো বা দেখবেন। মানে ওদের এই টাইটেলটা বা এই পদবিটা চেঞ্জ করার কি কারণ হতে পারে? কি ওরা কি ওদের পদবি নিয়ে সন্তুষ্ট নয়? এটা ব্যক্তিগত একজনের, আচ্ছা এই ব্যাপারে টিপ্পণী করা ঠিক হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনার সঙ্গে মানে কথা বলে আমার খুবই ভালো লাগছে। আপনি একেবারে তুলসীর মালাটা না পরে আছেন, হ্যাঁ, আর একদম মানে শুরুতেই যেভাবে তিনি বলছিলেন যে একদম কঠোর হিন্দুত্ববাদী। তো সেই সূত্রে প্রশ্ন এটা অন্য, এটা আমার ব্যক্তিগত। তো আমাদের হিন্দুত্ব বা আমরা যে হিন্দু সনাতনী, যে হিন্দুকে আমি ছাড়লাম, আমরা তো আসল তো সনাতনী। এই সনাতনকে বর্তমানে, সনাতনী মানুষকে বর্তমানে বাঁচাতে হলে আমাদের কি কি করতে হবে, একদম যদি সংক্ষেপে কিছু বলতে চান। আমরা সনাতনী, আমাদের পরিচয় প্রথম সনাতনী হতে হবে। বৈষ্ণব, কৈবর্ত, নাথ, দেব এগুলা ছেড়ে আমরা সব সনাতনী, সব হিন্দু, সব ভারতীয়। আমরা ভারতীয় কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি বিশ্বাসী, এবং আমরা এটা রক্ষা করতে বদ্ধপরিকর। এই পরিচয়ের মাধ্যমে আমরা, অর্থাৎ আমাদের ঐক্যতা প্রয়োজন। আমাদের সবচেয়ে যেটা বেশি, আমাদের যে ভেদাভেদ, যেটা জাতিগত ভেদাভেদ, তারপরে পাবেন ভাষাগত ভেদাভেদ, অনেক আছে, অঞ্চলগত ভেদাভেদ, তারপরে একটু আগে বললাম না ভাষার অ্যাপ্রোচগত ভেদাভেদ। এটাই তো বর্তমান যেটা দেখা যায় সমাজে, যারা যুবকরা আছেন বিশেষ করে, তাদের মূল্যবোধের একটু ইয়ে আছে। মানে আমরা তো, আমি মানে অনেক ছোট, তারপরেও এই কথাটা মানে ইয়ে করছি আর কি, যে তাদের সেই আকারে কোনো মূল্যবোধ নেই। আজকে আমরা দেখতে পারি যে মন্দিরে মা কালীর স্থান আছে, ওইখানে ওরা, তো এই জায়গা থেকে বাঁচার জন্য আপনি যদি কিছু বলতে চান। আমাদের মনে হয় প্রথম আমাদের ধর্মীয় শিক্ষা, আধুনিক শিক্ষার প্রয়োজন। একাডেমিক এডুকেশনের সঙ্গে আমাদের ধর্মীয় শিক্ষাটা প্রয়োজন। আমাদের প্রাচীন রীতিনীতি, আমাদের যে বৈদিক ভারত, আমরা যা নিজেকে গর্ব করি ভারতীয় হিসাবে, তো সেই ব্যাপারে আমাদের ঐতিহ্যগুলোকে আমাদের পরিবারের যারা আমাদের নতুন প্রজন্ম আছে ওদের সাথে তুলে ধরা প্রয়োজন, যারা আমরা যারা আছি অন্ততপক্ষে। আচ্ছা, আরেকটি কথা হলো, এটিও আমার কিন্তু পার্সোনাল, তো সেটি হলো, আমরা আমাদের এখানে যারা আছেন বা আমার বন্ধুরা যারা আছে, ওদের কাছ থেকে একটি কথা শুনতে পারি যে ওরা উলুধ্বনি দেয় না। হ্যাঁ, মানে জুকার, যেটা মেয়েরা অনেক সময় সন্ধ্যা হলে আমাদের এখানে জুকার টুকার দেয়, কিন্তু ওরা উলুধ্বনি দেয় না। এবং আমি একজনকে জিজ্ঞাসাও করলাম, একজন বাবাজিকে, যে আমরা তো সবাই উলুধ্বনি দেই, এই উলুধ্বনি না দেওয়ার পিছনে যদি কোনো সক্রিয় কোনো কারণ বা কিছু থাকে, তাহলে না, এটা আমি তো সঠিক জানি না।
তো আপনি যদি কিছু জানেন। হ্যাঁ, এটা একটা বিতর্কিত মানে আমিও যেহেতু জানি না, এটার কোনো নিষ্পত্তি হয়নি। আপনার যেটা প্রশ্ন এটা সত্যি, কিন্তু এটার কোনো নিষ্পত্তি হয়নি। হ্যাঁ, কিছু কিছু জনেরা দিচ্ছে, আমার বাড়িতে হয় না, এরকম নয়। যেমন আমরা যদি লক্ষ্য করি, রাজস্থানের কিছু হিন্দু আছে এবং তারা রাজপুত কট্টর, হিন্দুত্বের বিচারে ধর্ম পালনে কট্টর, কিন্তু ওরা সিঁদুর ব্যবহার করে না। আচ্ছা, তো সে নিয়ে আরো আছে, যাই হোক, আমার এখানে আমি বলছি না, কারণ অন্য একটা কৃষ্টি সভ্যতার। কিন্তু আমরা ওদেরকে তো হিন্দু বলতে পারবো না, যে হিন্দু নাই সেটা তো সেটাও বলতে পারবো না। তো কিছু কিছু কৃষ্টি বা কালচার যে আছে, স্থান ভেদে হয়তো পরিবর্তন, যেমন খাদ্যাভ্যাস, হ্যাঁ, কৃষ্টি, এগুলা যে আমার বরাকবেরির যে কৃষ্টি, সেটা কিন্তু অন্য জায়গায় নাও মিলতে পারে, আপার আসামের সঙ্গে মিলবে, নাও মিলতে পারে। তো আমি একটু এটা আপনার সঙ্গে অ্যাড করি, এটা বোঝানোর জন্য। যেমন মকর সংক্রান্তি, আমাদের পরম্পরা আছে, কিন্তু এই দিনে আমরা দই চিরা দিয়ে, মানে একটা কি বলে শ্রাদ্ধ অনুষ্ঠানের মতো, যে হ্যাঁ দই চিরা আমাদের পরম্পরা আছে। আচ্ছা, আমরা কিন্তু জেনারেলি অনেক কালচার আমাদের এই কাছারে অনেক জায়গায় আছে, চুঙ্গা পিঠা বা মাছ মাংস, এটা কিন্তু আমাদের এক ধরনের বারণ আছে, দই চিরাই দিয়ে সকালে, হ্যাঁ, বা আমাদের যে পূজা পদ্ধতির মধ্যে দই চিরা লাগবে, তিল, এই কি বলে তিলুয়া লাড্ডু, এগুলো ব্যবহার করা হয়। তো এই যেমন এই যে দই চিরা কৃষ্টি সভ্যতা অনেক হিন্দুদের মধ্যে নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে নাই। তো আমরা এটা নিয়ে যদি খুব বেশি আমরা যে তোমাদের কেন নাই আমাদের কেন আছে, তো মনে হয় এটা ঠিক হবে না। ঠিক আছে। তো বর্তমান সময়ে আছে, অনেকটাই আছে যে দেখা যায় যারা দল বিজেপি, কংগ্রেস, অনেক, কিন্তু আমাদের অঞ্চলে বিজেপিটাই বর্তমানে চলছে। তো কথা হলো, অনেক সময় দেখা যায় ইলেকশনের আগে একদল আসেন, বাড়িতে আসেন এবং খুব ফোর্সফুলি আমাদেরকে ভোট দিন, আমাদেরকে যদি ভোট দেওয়া হয় আমরা এই করব সেই করব ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদতে সেটা হয় না। বিশেষ করে গোটা অঞ্চল যদি দেখা যায়, এরকম অনেক মানুষ আছেন, এবং বিশেষ করে আমি বৈষ্ণব সমাজের কথাই বলছি, ওরা দল বেঁধে যায় এবং গিয়ে ওদের উপর চাপিয়ে দেয় যে ভোট কিন্তু দিতে হবে। এটা থেকে ওরা মানে কি জানাতে চায়, মানে এই সমাজটাকে, যে আমাদেরকে ভোট দাও, মানে তোমাদের ভোটটা জরুরি, নাকি আদৌ ওরা যে প্রতিজ্ঞাগুলো করছে এটা কি সত্যিকারে বাস্তবায়িত হবে নাকি হবে না, এই বিষয়ে যদি কিছু বলতে চান। আসলে পঞ্চায়েত নির্বাচনের উপরে যে প্রশ্নটা, আমরা বর্তমান যে পঞ্চায়েত ব্যবস্থা আছে, যদি আমরা সঠিক প্রার্থীকে বিজয়ী করতে পারি না, তাহলে আমাদের যে গ্রামীণ উন্নয়ন হবে না। কারণ আমরা 14-15 ফাইন্যান্স বা 16 ফাইন্যান্সের মধ্যে আবার এবারে যে একটা জিবিতে ইয়ারলি কোটি টাকার উপরে হয়তো সরকারি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের অনুদান আসে। তো আগে এই ব্যবস্থা ছিল না। তো আজকের দিনে আমরা একটা জিপিতে যদি 1 কোটি টাকা হয়, আপনার একটা ওয়ার্ডে আমরা প্লেট যদি আমরা ধরে নিই 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা নেহাত কম নয়। তো আমাদের প্রথম প্রয়োজন হলো আমাদের সঠিক প্রার্থীকে, আমাদের সচেতন হতে হবে, রাজনৈতিক সচেতনতা থাকতে হবে যে কার মাধ্যমে কাকে আমরা চয়ন করব, যে আমরা আমাদের সঠিক উন্নয়নটা হবে। এটা ভোটারের উপর নির্ভর করে। গণতন্ত্র তখনই সফল হবে যখন ভোটার সচেতন হয়। আচ্ছা, যাই হোক, তারপরে একটি কথা যেটি হলো, বর্তমানে আমাদের কাটিগড়ায় সামনে বিধানসভা ইলেকশন হবে, ভোট আসছে, একদম সবাই তোড়জোড় নিয়ে ব্যস্ত। তো কিন্তু দেখা যায় যে কাটিগড়ায় উপযুক্ত প্রার্থী আছেন, কিন্তু ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও একজন অন্য জেলার একজন আমাদের কাটিগড়া থেকে খেলতে চাইছেন, আমাদের এখানে আসতে চাইছেন। তো আমি যদি বলতে চাই, আপনি স্বাধীনভাবে কি ওনাকে সাপোর্ট করবেন, নাকি আপনি চান যে আমাদের এখানকার যদি কেউ এরকম হয় তাহলে ভালো হবে? আপনার সাপোর্টটা কোন দিকে বেশি থাকবে? প্রথমত আমি যেহেতু বিজেপি করি, আমার পলিটিক্যাল ভিউ বিজেপি, দলে যাকে কাটিগড়া প্রার্থী হিসাবে দিবে তার সঙ্গে আমরা কাজ করব, তাকে জেতানোর চেষ্টা করব। আচ্ছা, তো তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে আমার পার্টিটাই, মানে আসল মানুষ যেই হোক, সে যদি, কি বলবো না, দলে যাকে
চয়ন করবে প্রার্থিত্বের জন্য, হ্যাঁ চয়ন করবে নিশ্চয়ই তার আহ, তার উপরে দলের, কারণ এখন 26 প্রায় 1 বছর উপরে বাকি আছে, 26-এ হয়তো এপ্রিল মেতে ইলেকশন হবে, আমি এপ্রিলই ধরলাম, তো 1 বছর উপরে বাকি আছে। এর মধ্যে বিভিন্ন দলীয় ইন্টারনাল সার্ভে হবে, কাকে দিলে জিতবে। হ্যাঁ, আমার ব্যক্তিগত পছন্দ একজন থাকতেই পারে। আমি দলীয়ভাবে আপনি যেহেতু নাম নিচ্ছেন না বাইরের, আমিও একটা আপনাকে আপনার বাতায়নের মাধ্যমে বলতে চাই, আমার একজন প্রার্থী আছে, আমি ব্যক্তিগতভাবে উনাকে আমি সমর্থন করি। আচ্ছা, আছে একজন প্রার্থী আছেন বিজেপি দলের, উনাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। কিন্তু আপনি ইনডাইরেক্টলি যা বলতে চাইছেন, কোনো কারণে উনাকে তো অ্যাকচুয়ালি এখন পর্যন্ত অ্যাকচুয়ালি উনি বিজেপির না, হ্যাঁ, তবে হ্যাঁ উনি হয়তো বিজেপি জয়েন করবেন, হ্যাঁ, তবে আমি যখন এই বৈষ্ণব সমাজ উন্নয়নের সভাপতি হিসেবে যেদিন আমি নিযুক্ত হয়েছি, পরের দিন উনি আমারকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, তো ওনার সঙ্গে আমার যে আমি বলবো আমার বৈরিতা নেই। আচ্ছা, হ্যাঁ, তো আমার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। হ্যাঁ অবশ্যই। তো আপনার আমার যেহেতু দলীয় অনুশাসন আছে, আমি আপনার মিডিয়ার সামনে আমরা এটা বলতে পারবো না। আচ্ছা, তো যাই হোক, অনেক ভালো লাগলো। এক শেষ নয়, আমি লাস্ট একটাই জানতে চাইবো স্যারের কাছ থেকে, যেটি হলো একদম সংক্ষেপে 2 লাইনে আমাদের যুব সমাজকে উন্নত করার, মাথা উঁচু করে বাঁচার 2টি যদি পথ বলতে চান, একদম সংক্ষেপে। আজকের দিনে যুব সমাজ যেভাবে অধপতনের দিকে যাচ্ছে, বিশেষ করে নেশাগ্রস্ত, আমাদের অঞ্চল বলি আর যে কোনো আশেপাশে বরাকবেলিতে যেভাবে মাদকে যুব সমাজকে শেষ করে দিচ্ছে, তার জন্য আমাদের সমাজ বলতে আমার গোটা মানব সমাজ বা আমরা সনাতনীরা জাগ্রত হতে হবে, এবং প্রশাসনও সেদিকে কঠোর হতে হবে। আর বিশেষ করে আমরা যদি আরেকটি দিক দিয়ে আমরা বলি, আমরা নিজের ওই আগেই আপনাকে একটু বলেছিলাম যে আমাদের ঐতিহ্য, ভারতের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা নিয়ে যে আমরা আমরা ভুলেই গেছি আর কি। আমাদের ঐতিহ্য কি ছিল বা আজকের দিনে কি ছিল, আজকের দিনে আমরা অনেকেই, আপনি এর আগে 2-1টি প্রশ্ন করেছেন এই বিষয় নিয়ে, আমরা অনেকেই বলেছি যে আমরা উদ্বাস্ত বা আমরা দেশভাগের বলি। তো আমরা একে একে এর আগের যদি আমরা ইতিহাসটা নিই, তাহলে দেখবেন একটা সময় আফগানিস্তান শেষ হয়ে গিয়েছে, পাকিস্তান গেল, বাংলাদেশ গেল। তো আমাদের যে এই ভারতবর্ষ, আমাদের যে বর্তমানে যে আমাদের পরিস্থিতি, আমরা যদি নিজেকে আমরা আমরা যদি সুষ্ঠুভাবে ভালোভাবে বাঁচতে চাই, আমাদের যে একটা সচেতনতার দরকার আছে। আমরা বিশেষ করে সনাতনীরা আমরা কিন্তু বিভিন্ন ভাগে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। আজকের দিনে আমরা বলবো হয়তো কোনো মিডিয়া আপনার মাধ্যমে, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার জন্য অনেকটা আমরা কিন্তু এই দিকে আমরা সুবিধাও পাচ্ছি। বিশেষ করে যে সচেতনতা, হিন্দুদের মধ্যে যে সচেতনতা তৈরি হচ্ছে, এটার জন্য আপনারা নিশ্চয়ই কৃতিত্বের অধিকারী। যাই হোক, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন বাতায়ন ডিজিটাল। নমস্কার, অসংখ্য ধন্যবাদ।